শুনলে মনে হবে যে খুব স্বাভাবিক একটা ঘটনা, এটা নিয়ে প্রসঙ্গ করার কি আছে। যেমন প্রথম আলোর প্রসঙ্গটা, হেডলাইনটা পড়ি। শাহজালাল বিমানবন্দরে বোর্ডিং পাস নিয়েও উড়োজাহাজে উঠেননি 61 যাত্রী, কারণ কি? এটা হলো প্রথম আলো হেডলাইন। কিন্তু ঘটনা হলো, এটাকে নিয়ে বিডি নিউজ 24 সবচেয়ে বেশি ক্যাম্পেইনটা করছে। বিডি নিউজ 24 তার ক্যাম্পেইনের জোর এমনই, তাকে রেফার করে ভিয়েতনামের একটা পত্রিকা এটা নিয়ে নিউজ করছে। অনেক দিক থেকে কথাটা বলা যায়, প্রসঙ্গ শুরু করা যায়। প্রথম কথা হলো, যদি আমি হেডিংটা দেখি প্রথম আলো, আচ্ছা প্রথম আলো এই যে রিপোর্ট, মনে হচ্ছে যে নিজেদের রিপোর্ট করেছে, না এটা ভুল। আমি বোধ 8-10টা রিপোর্ট চেক করছি, বাংলা ইংরেজি বোধ, প্রায় সবারই রিপোর্টটা নেওয়া হয়েছে বিডি নিউজ 24 থেকে, এক্সেপশন খালি টিবিএস, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। বেসটা এটাই, কিন্তু ওরা নিজে কিছু কিছু আলাদা ইনফরমেশন ঢুকেছে। প্রথম আলোর নিউজটাও আসলে বিডি নিউজ 24 কিন্তু স্বীকার করা হয়নি কোথাও। আপনি ভাষ্য, গঠন, কোত্থেকে ইনফরমেশন নিয়ে কি বলতে যে সবটা। আর ভিয়েতনামের এই পত্রিকাটার নাম হলো ভিয়েতনাম, ওরা ভিএন দিয়ে বোঝায়, ভিএন এক্সপ্রেস, vnexpress.net, এই হলো পত্রিকাটা। এই পত্রিকার সরাসরি ইয়ের নাম দিছে বিডি নিউজ 24, সাথে টিবিএস এর দিচ্ছে। ঘটনাটা হলো, এইটা নিয়ে বিডি নিউজ 24 এত পাবলিসিটি করলো কেন? এবার এখান থেকে আমি একটা কনক্লুশন টানি, বাংলাদেশের যত মিডিয়া যেগুলো প্রো ইন্ডিয়ান গদি মিডিয়া আর কি, কোনো না কোনো ভাবে ডাইরেক্ট ইনডাইরেক্ট যারা মোদির টাকা নিয়ে চলে, আওয়ামী লীগ আমলের টাকা পাইছে, এই টাইপের যতগুলো মিডিয়া আছে, এরা সবাই যদ্দূর পারে ছাপছে এই বিডি নিউজের রিপোর্টটা। বিডি নিউজ আসলে কি, এটা একটা সুযোগে আপনাদের জানা দরকার। বিডি নিউজ অরিজিনাল যে মালিক ছিল ইমরোজ, হাসিনা এই 2009 সালে ক্ষমতা নেওয়ার পরে, 9 সালে 111 এর পরে যখন হাসিনাকে ক্ষমতাটায় বসে দেওয়া হয়, ওই ক্ষমতাটার কথা বলছি। এরপরে এই পত্রিকাটা তার নিজের শেয়ার বিক্রি করে, অ্যাকচুয়ালি বিক্রি করে রয়ের কাছে। আজকে উঠেন না, লিগ্যাল কভারেজ আছে, লিগেলি এটা দেখানো হয়েছে দরবেশ কিনছে এটা। কিন্তু আমি এই 9 সালের সময় থেকে জানি এর 60% শেয়ার, অর্থাৎ যত টাকা নিচ্ছে ওটা ইকুইভ্যালেন্ট টু 60%। এই বলে পত্রিকাটা চালু করা হয়। পিছনের কাহিনীও জানি কেন চালু করা হয়েছিল। স্বাভাবিক কাজকর্ম হিসেবে ইন্ডিয়া বহুদিন থেকে বাংলাদেশের দৈনিক পত্রিকা কি কি ছাপা হয় তার কপি রেখে দেয়, অনেক এম্বাসি রাখে, এটা তো ইন্ডিয়াও রাখতো। এইটা রাখার কাজ করতো তারাই সাপ্তাহিক পত্রিকা বার করছিল। প্রোব নিউজ, অনেকে যারা চিনেন মনে পড়বে, প্রোব নিউজ তেমনই একটা পত্রিকা। প্রোবই মূলত এই কাজটা করে দিত অন বিহাফ অফ ইন্ডিয়ান এম্বাসি, আর এইটাই একটা সাপ্তাহিক রিপোর্ট তাকে দিত। পরবর্তীকালে চাহিদা বেড়ে যায় যখন বাংলাদেশে এত বেশি ইম্পর্টেন্ট হয়ে যায় ইন্ডিয়ার কাছে, তখন ওরা এই বিডি নিউজ 24টা কিনে, এবং বিডি নিউজ 24-এ যা ছাপা হয় তা ওই চিন্তা করে ছাপা হয় যে এটা কিন্তু মানে অ্যাকচুয়ালি ওরা হয়ে যায় বাংলাদেশের সমস্ত পত্রিকায় যা রিপোর্ট ছাপা হয় তারই একটা সংগ্রহকারী, সো দ্যাট এর কপিটা নিজের কাছে রেখে দিলে বাংলাদেশের কোন সময় কি হয়েছে সেটা যেন বলে তার একটা গড়গড় করে। তাহলে এই হলো ব্যাকগ্রাউন্ড বিডি নিউজ। বিডি নিউজ এভাবে শুরু হয় না, শুরু হয়েছিল কিন্তু প্রথম একটা অনলাইন পত্রিকা হিসেবে, যথেষ্ট কষ্ট খাইটে কুটে করছে। মানব মল্লিক এককালে এটার সেকালের সংবাদদাতা ছিল, আর আমি ওটা ওর নিজের মুখ থেকে শোনা আমার কথা। এনিওয়ে, আমি এইদিকে বাড়াচ্ছি না, কিন্তু মূল কথা হলো, তাহলে বিডি নিউজ হচ্ছে সেই পত্রিকা যার কাজ হচ্ছে অন বিহাফ অফ বাংলাদেশের পত্রিকার সারাদিনে যা ছাপা হয় প্রতিদিন সেগুলোর কালেকশন করা এবং এটা এর একটা কপি দেওয়া। খুবই ভদ্র আচরণ, কপি তো করতেই পারে।
কিন্তু এতে যেটা হয়েছে তার ভাষ্য, শব্দ ব্যবহার, এগুলোতে একটা মারাত্মক পরিবর্তন হয়ে গেছে। এগুলো একটা। ২ নম্বর হলো কাদেরকে দিয়ে কলাম লেখাবে। দেখা গেছে যেই লোকটা আগে, এখন রিটায়ার করে গেছে, আগে আনন্দবাজারের সাংবাদিক নাম দিয়ে বাংলাদেশে ঢুকছিল, আসলে কিন্তু রয়ের লোক। এই লোকটা এখন রিটায়ার করার পরে ওখানে কলাম লেগে, এই টাইপের বাংলাদেশের বিভূরঞ্জন ধরনের ওখানে কলাম লিখবে, অর্থাৎ যার সাথে রয়ের কানেকশন আছে সেই ওখানে কলাম লিখতে পারবে। এটা এখন এরকম হয়ে গেছে। বামপন্থী ডানপন্থী দিয়ে কথা বলবে, প্রগতিশীলতা দিয়ে কথা বলবে, এগুলো দেখলে বুঝবেন তার ল্যাঙ্গুয়েজ কি চেঞ্জ হয়েছে। হোয়াট এভার, এই পার্টিকুলার জায়গায় এই খবরটা তারা প্রচার করেছে এবং বাকি সব প্রো ইন্ডিয়ান নিউজ পেপারকে সরবরাহ করেছে খবরটা। অনুমান করি একটা নির্দেশ আসছে সেখান থেকে, ফলে এখানে সবাই এটা নিয়ে ক্যাম্পেইন করছে। কেন? এটা হচ্ছে তারেক সাহেবের প্রবলেম। তারেকের প্রবলেম হচ্ছে লোক খুঁজে পায় না। ও চায় রেডিমেড একটা লোক, ওদের চায় তাই তাকে করে দিবে। এরকম এটা লোক ইয়েতে নাই, বিএনপিতে নাই, সব হলো খাওয়ান্না পার্টি। এখন খাওয়ান্না পার্টি দিয়ে তো আর সরকার চলবে না। তাদেরকে খাওয়ানো যাবে, পেলে পুষে রাখা যাবে, কিন্তু এই লোক তো তারেকের কাজ হবে না। ফলে এই কাজ করার লোক খুঁজে পাইতে গিয়া সে এমন এমন লোককে এখানে নিয়োগ দিয়েছে। যেমন ধরেন পুরো ঘটনাটার সেন্টার হলো আসলে সালাউদ্দিন স্বরাষ্ট্রমন্ত্রী। কেন? ঘটনাটা হলো, এবার আসি এয়ারপোর্টের ভিতরের প্রসঙ্গ। যারা রিপোর্ট করছে কেউ এয়ারপোর্টের ভিতরে কি করে এটা কাজ করে সাধারণ ভাবে তার সে বলতে পারবে না। সিকিউরিটির দিক থেকে দেখলে এয়ারপোর্টের ভিতরে যখনই আপনি ঢুকবেন অ্যাজ এ প্যাসেঞ্জার, দোতলা দিয়ে ঢুকতে হবে, যেটা এটা নিশ্চয়ই জানেন আপনারা, নিচতলা দিয়ে বেরোনোর দোতলা দিয়ে ঢুকতে হয়। এই জন্য এয়ারপোর্টে গেলেই, বিদেশে যাওয়ার জন্য এয়ারপোর্টে গেলে দোতলায় উঠতে হয়, সরাসরি সরাসরি এয়ারপোর্টে ঢুকে যাবেন। ওকে, দোতলায় এই যে এয়ারপোর্টে ঢুকলেন, যখন থেকে এয়ারপোর্টের সীমানার ভিতরে ঢুকে গেলেন, বিল্ডিং এর সীমানার গেটে ঢুকে গেলেন, ঢুকলে পরে আপনাকে লাগেজ চেক করবে, স্ক্যানার দিতে হবে। এই তখন থেকে কিন্তু আপনি এটা ওয়ান ওয়ে হয়ে গেল। এখন আর আপনি এইদিকেই কেবল হাঁটতে হবে, আর আপনি ব্যাক করতে পারবেন না। মাইন্ড ইট। এবার এখান থেকে ঢুকে আপনি আপনার ফ্লাইট যদি দিয়ে থাকে সোজা চলে যাবেন ওই ফ্লাইটের ডেস্কে গিয়ে আপনার টিকিট, আপনার ভিসা, আপনার হ্যান ত্যান দেখাবেন। আপনাকে ওই ফ্লাইটের যে ডেস্ক, সে আপনাকে একটা বোর্ডিং পাস দিবে যদি আপনার সব কাগজপত্র ঠিক থাকে। এইবার এবার যদি মনে করেন আচ্ছা একটু বাইরে বেরিয়ে খেয়ে আসি, গেট আপনাকে চালিয়ে দিবে না। আমি আগেই বলেছি ইজ ওয়ান ওয়ে। এরপরে বোর্ডিং পাসটা নিয়ে আপনি কি করবেন? এরপর আপনি সোজা যাবেন ইমিগ্রেশনে। ইমিগ্রেশনের গেটটাও আর একটা পর্দা। ততক্ষণে কিন্তু আপনার লাগেজ আপনি দিয়ে দিচ্ছেন বোর্ডিং কার্ড নেওয়ার সময়, এরপর লাগেজ আর আপনার সাথে নেই, আর লাগেজ স্ক্যানিং হয়ে গেছে। এরপরে আপনি যাচ্ছেন বোর্ডিং দিতে ইমিগ্রেশনে। ইমিগ্রেশনের গেটটা যখন পেরোবেন, এটাও তাই, ব্যাক করতে পারবে না, ইজ ওয়ান ওয়ে। এবার ইমিগ্রেশনে গেলেন, লাইন যদি না থাকে ধরে নিলাম লাইন নাই, আপনি সোজাসুজি ইমিগ্রেশনের ভিতরে গেছেন। কাছে ঢাকা চেম্বারের মধ্যে লোক বসে আছে, ইমিগ্রেশন অফিসার, তার কাছে গিয়ে পাসপোর্ট দিচ্ছেন, ভিসা দেখাচ্ছেন, সব ঠিকঠাক থাকলে সে এবার আপনাকে সিলটিল দিয়ে এই যে সীমানাটা পার করে দিল, যখনই আপনি ওই কাজ ঘরার ওপারে চলে গেলেন, এর মানে হলো আইনত আপনি এবার বিদেশে চলে গেছেন, আপনি আর বাংলাদেশে নাই আইনত। কাজেই এক হলো বোর্ডিং পাস, দুই হলো ইমিগ্রেশনের সিল পড়ে যাওয়া। এর মানে হলো আপনি আর ফিরতে পারবেন না, অফিসিয়ালি আপনি বাংলাদেশ ত্যাগ করছেন ধরে নেওয়া হবে। এই বিষয়টা সিম্পল বিষয়, কিন্তু এইটা এই রিপোর্টিং এর ভিতরে কোথাও নাই। এই রিপোর্টিং ধারণার ভিতরে নাই বলে কেউ বলতেছে বোর্ডিং পাস নিয়ে চম্পট দিচ্ছে। আচ্ছা তাও না বুঝলাম, বোর্ডিং পাস নিয়ে কেমনে বেরোলো? এটা তো সম্ভব না, সিকিউরিটির আইন অনুযায়ী, এয়ারপোর্টের ভিতরের সিকিউরিটির আইন অনুযায়ী এটা সম্ভব না। ওকে, এয়ারপোর্টের ভিতরে সিকিউরিটি দেখার দায়িত্ব কার? ইমিগ্রেশন লোকগুলো কারা আসলে? ইমিগ্রেশন লোকগুলো আসলে পুলিশের লোক। লোকে বল পুলিশের লোক ছদ্মবেশে থাকে না, সরি, ওরা এসবির লোক।
এসবি মানে হলো স্পেশাল ব্রাঞ্চ, যার স্পেশালি কাজ দেওয়া হয়েছে। তার স্পেশাল কাজটা কি? ইমিগ্রেশনের লোকদেরকে যাওয়া আসার ব্যাপারে সেখানে একটা নজরদারিও করা, একই সাথে কাজ করা, তার ভিসা ঠিক আছে কিনা, পাসপোর্ট ঠিক আছে কিনা, এগুলো চেক করা। এগুলো তো পুলিশের কাজ। আরো একটু বলে দিই, অনেকেই জানেন না হয়তো, এয়ারপোর্টের ভিতরেই একটা ওসি আছে, এই সবগুলা ইমিগ্রেশন অফিসারের বস। এমন কি ওসির উপরে একটা এএসপি আছে। এবার বোঝা গেল না? সে পুলিশের আবহাওয়াটা খেয়াল করেছেন এবার নিশ্চয়ই। এখন বলেন তো দেখি, আপনি 61 জন ফেরত পালায় গেল। কেউ কেউ বলতেছে 61 জন তো যারা বোর্ডিং পাস নিয়েও হাজির হয় নাই, এছাড়া আরো 15 জন ছিল, 5 জন নাকি প্লেনে উঠেও পড়ছিল। এই 5 জনরে নামায় নিয়ে আসছে ইমিগ্রেশন। নামায় নিয়ে আসা তো অনেক দূর। যখনই বলেছি যে ইমিগ্রেশনের সিলটা হয়ে গেছে যখন থেকে, তখন থেকেই তো আপনি আরেক দেশে চলে গেছেন, আপনার তো ব্যাক করার কোনো চান্সই নেই। এই লোকগুলো গেল কি করে তাহলে? এই প্রশ্নটা কেমন করে করতে হবে? এই সংবাদদাতাদের যেহেতু আইডিয়া নেই ভিতরে সিকিউরিটি সিস্টেম সম্পর্কে, তাহলে আন্দাগুন্দা যারা আবার ভিউ, যেমন ধরেন মানব জমিন, তার হেডিং কি? রহস্যময়। দেখেন এই যে শব্দটা ইউজ করলো, রহস্যময়, বোর্ডিং পাস নিয়ে উধাও উধাও, রহস্যময়, এসব শব্দ ঢুকে ইউফোরিয়া মানে উচ্ছ্বাস তৈরি করা, একটা ভুয়া মানুষের কৌতূহল তৈরি করা। অথচ কারোই কোনো খবরের ভিতরে এটা নাই যে সিকিউরিটির মধ্যে সবচেয়ে ভায়োলেটেড জায়গাটা হচ্ছে যে আপনি এটা ওয়ান ওয়ে জিনিস, আর ব্যাক করতে পারেন না। আর ইমিগ্রেশন সিল পড়ার পরে তো আপনি পারেনই না। যারা যারা পুলিশের সাথে কাজ করেন জানেন, তারা একটু খবর নিয়ে দেখেন। আমি যেটা বলতেছি এগুলো একদম অক্ষরে অক্ষরে সত্য। ওকে, এবার আসি থার্ড পার্টে। এই খবরটা আমরা যাচ্ছি মালয়েশিয়া, এটা কিন্তু বাংলাদেশ বিমান। তার মানে টোটাল 71টার উপরে প্যাসেঞ্জার হবে। কেউ বলে 71, কেউ বলে 76 প্যাসেঞ্জার গায়েব। কি করে হলো? গায়েব হওয়া কি সম্ভব? আমার জানাশোনা বলছে এটা অসম্ভব। আপনি যখন প্রথম ট্যাক্সি ছেড়ে দিয়া বা গাড়ি ছেড়ে দিয়া যখনই দোতলার বিমান অ্যাভিয়েশনের অফিস মানে যেখান থেকে আপনি বোর্ডিং এ করবেন, পা দিচ্ছেন আপনি, তখন থেকে তো আপনি আর কখনোই ফিরতে পারবেন না। এটা সিস্টেমটা এরকম বানানো হয়েছে। আপনি ফিরে গেলেন কি করে? তাহলে ভিতরে কে হেল্প করছে? মূল বিষয়টা হলো যে তাহলে তাদের ভিসাটাই ছিল জাল। আচ্ছা, ভিসা জাল, ইয়েরা ইমিগ্রেশন ধরতে পারলো না কেন? মালয়েশিয়ার ভিসা আসল না নকল এটা চেক করার ক্ষমতা তো বোর্ডিং পাস দেয় যারা, ওই ডেস্কের লোকের দিয়ে আছে। তারা ছাড়লো কেন? কেউ জানে না, কে খবর নেই। তাহলে পুরো ঘটনাটা কিন্তু আসলে এখানে প্রাইম অযোগ্য লোকটা হলো সালাউদ্দিন ষষ্ঠ পক্ষে, আর তার আইজি। এরপরে কি হয় যে জানতে হবে না তাকে? তার হিসাবে কি করছে দেখেন, মালয়েশিয়া গেছেন উনি, এবার খাতির করছে। এই খাতিরটা কিন্তু পলিটিক্যাল, কিন্তু আমাদের এই রিপোর্টটা করে যে নষ্ট করছে আমাদেরকে, এটা পুরা ইস্ট এশিয়া, মালয়েশিয়া মানে ইস্ট এশিয়া, চীন জাপান যে কোনাটায় আছে, আর এই যে আসিয়ান 10টা দেশ আছে, ওখানে গিয়ে ভিয়েতনামকে দিয়ে খবরটা যখন ছড়ে দেওয়া হয়েছে, আজকালকার দিনে আপনার দেশে অর্থনীতি ডুবে দেওয়ার বেস্ট উপায় হচ্ছে আপনার এই জাতীয় ঘটনা যত বেশি রিপোর্টেড হবে তত আপনি ডুবে যাবেন। এই রিপোর্টটা দেখার পরে এরপরে মালয়েশিয়ার সাথে যে কথা বলে আসছেন তারা ভিসা সহজ করে দেবে, 1 লাখ টাকার মধ্যে, জামাত তো আরো আগে 85,000 টাকার মধ্যে যাওয়ার ব্যবস্থা করতে হবে। এই যে মাঝখানে মধ্যস্বত্বভোগীদের টাকা কামানো, মালয়েশিয়া পাঠায় আমি আবার 10 লাখ টাকা নিছি, এগুলা বন্ধ করে দিবেন। এগুলারই সরাসরি আলাপ করতে গেছিলেন। ডাইরেক্ট মালয়েশিয়া আপনাকে কমিট করে নাই, বাট বলছে এগুলো আমরা চেষ্টা করছি। এই রিপোর্টটা পাওয়ার পরে কেমন পাইবেন? এই রিপোর্টটা কি মিন করে এবার?
যে আপনাদের ভিতরে এই যে মাসুদ, জেনারেল মাসুদ, যাকে তারেক জি এখন আটকে রাখছে, হাসিনা আমলে যত খুন হয়েছে, তারেক জির উপর যত অত্যাচার হয়েছে ফিজিক্যালি, এই সব কিছুর সাথে জড়িয়ে আছে মেজর জেনারেল মাসুদ। 111 কুয়ের জন্য ওয়ান অফ দা না, যে কাজ মইন করতে রাজি ছিল না সেটা করতে রাজি হচ্ছে মাসুদ। এত কুখ্যাত সে। এই মালয়েশিয়া পাচার গাড়ি 2 হাজার টাকা কামাইছে। এখনো বোধহয় সেই লোকগুলা পেন্ডিং, যারা টাকা দিয়েছে কিন্তু যেতে পারে না, এয়ারপোর্টে বসেছিল দীর্ঘদিন। এখন সেখান থেকে বেরিয়ে আসবেন কোথায়? সালাউদ্দিনকে নিয়ে যদি সারাদিন ওই সংবিধান বিশেষজ্ঞ মারাই বাড়ান, সংসদের ভিতরে যে কোনো প্রশ্নের জবাব দেওয়ার, সব প্রশ্নের জবাব দিতে হবে সালাউদ্দিনকে দিয়েই দেওয়া হইতে হবে। তারেক জিয়ার এই যে সালাউদ্দিন প্রীতি এবং ডিপেন্ডেন্সি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় টাইপের একটা মন্ত্রণালয় যার এত অসংখ্য কাজ, এত অসংখ্য ডিপার্টমেন্ট, সেগুলো থেকে সময় দিবে কখন? তাহলে একদিকে আপনি মালয়েশিয়ার লোক পাঠানোর জন্য সুন্দর সিস্টেম করতে যাচ্ছেন, আর আপনার ইমিগ্রেশনটা কি অবস্থা হয়ে আছে খবর নেই আপনার। আপনার পুলিশ, আপনার আইজি জানেন ওইটা দিক কেমনি কি করতে হবে। আপনি চান বা না চান, এটা তো আবার মালয়েশিয়ার টাকা দিয়ে পাচার করা যায়। আমরা 76টা লোক যদি ভুয়া ভিসা নিয়ে যাওয়ার চেষ্টা করে, ইভেন বাংলাদেশ বিমান কেমন করে ওদেরকে বোর্ডিং পাস দিল ভিসা চেক না করে? কে কাকে জিজ্ঞেস করবে এটা? এগুলো হচ্ছে প্রমাণ যে এই সরকারটা কেমন চলতেছে। আর ঠিক এইটা ক্যাচ করছে ইন্ডিয়া, এই ক্যাম্পেইনটা ছড়াই দিয়েছে ভিয়েতনামে ছড়াই দিলে ওই ইস্ট এশিয়াটা একটা কাভার হয়ে যাবে। ভিয়েতনামের সাথে ইন্ডিয়ানদের একটা আলাদা সম্পর্ক আছে। মূল কারণ হলো ভিয়েতনামের সাথে চীনের একটা দ্বন্দ্ব আছে। দ্বন্দ্বটা হলো সমুদ্র সীমা নিয়ে একটা তর্ক আছে, যদিও বাকি সবকিছুতে তারা চীনের সাথে ব্যবসায়িক সম্পর্ক গভীর। ওই জায়গা থেকে চীনের সাথে, ভিয়েতনামের সাথে ইন্ডিয়ানদের একটা সম্পর্ক আছে। আমি অনুমান করছি যে ইন্ডিয়ানরা মানে ভিয়েতনামকে দিয়ে এই কাজটা করে, ভিয়েতনামের ওই পত্রিকা দিয়ে এই কাজটা করেছে। এর ফলাফল কি হবে? ফলাফল হবে ওই এলাকায় বাংলাদেশ কেমন ধরনের দেশ, কত কিছু চাইতে গেছে, আসিয়ানে ঢুকবো বলতেছে। তাহলে আমাদের ইমেজটা কি হয়েছে ওখানে? এটা হচ্ছে ওই রকম। আপনি বাংলাদেশে মনে করেন যে আপনার শেয়ার মার্কেটে ঢোকার কোনো উপায় নেই, এখানে খালি ভুয়া শেয়ার, ভুয়া কোম্পানি ডুবে গেছে। ইউনাইটেড এয়ারলাইন্স বলে একটা কোম্পানি আছে, কোম্পানি প্লেন এয়ারপোর্টের ভিতরে পড়ে আছে, জং ধরা, কোম্পানি ডুবে গেছে। ওই কোম্পানি চাঙ্গা আছে দেখায়, তার শেয়ার ছাড়া হয়েছে। এই দরবেশ মিয়া করছে। পরিণতি কি হবে এখন? এখানে যদি আপনি বিদেশি বিনিয়োগ আনতে চান, আসবে? আসবে না। এখানে যদি ম্যানিপুলেশন হয় এই ধরনের, তাহলে যে মেসেজটা যাবে আজকালকার গ্লোবাল বিজনেসের দুনিয়ায়, এই মেসেজটা কখনো বাংলাদেশ ইকোনমির জন্য ভালো হবে না। ঠিক এইটাই গোড়া কেটে দেওয়ার কাজটা করেছে। এখন আমরা কি এগুলো বুঝবো? তারেক জিয়া কি এগুলো বুঝবে? দেখেন গত 4 দিন ধরে এটা কোনো খবর নাই, তদন্তই করতেছে। কাকে ধরবে? কে ধরবে? সালাউদ্দিন সাহেবের ঘুমাচ্ছে? মানে এটা কেমনে সম্ভব যে ওখানে সরাসরি পুলিশ, ওটা বেসিক্যালি একটা পুলিশের এরিয়া বলতে গেলে, একটা সমাজের একটা থানা যেরকমটা হয়, এয়ারপোর্টের ভিতরটাই একটা থানার ইকুইভ্যালেন্ট। কারণ ওসি ভিতরেই বসে, এসবির লোকগুলা ওখানে সামনেই বসে। এছাড়াও এয়ারপোর্টে আলাদা সিকিউরিটি সিস্টেম আছে, সেটা এভিয়েশন বিভাগ দেখে, ওটা আলাদা, ওর সাথে এই পুলিশের কোনো সম্পর্ক নেই। তাহলে দেখেন দাঁড়ালোটা কি আসলে। সালাউদ্দিন সাহেবের কোনো আগ্রহ আছে? আমার তো মনে হয় না। আইজি, ঘটনাচক্রে আইজি কে পার্সোনালি চিন্তাম এককালে। কেন এককালে আমি যমুনা ব্রিজ যখন বানানো হয় 96 সালে, ওই ব্রিজ প্রজেক্টের ডেপুটি প্রজেক্ট ম্যানেজার ছিলাম। তখন এই আইজি ছিল আমার ওখানে সিকিউরিটি অফিসার। আমার সাথে দীর্ঘদিন যোগাযোগ নাই। তারও কি কোনো আগ্রহ আছে এটা নিয়ে? কি হইতেছে নাকি বসরে খুশি রাখলে সব ঠিক?
এটা কত দূর যাচ্ছে একটু খেয়াল করে দেখেন। পুরা বাংলাদেশ সম্পর্কে একটা ব্যাড ইমেজ গেছে ওখানে। আমি মূলত ক্ষুব্ধ হয়েছি ভিয়েতনাম পত্রিকা, সকালে ঘুম থেকে উঠে আমি প্রথম অনলাইনে এই নিউজটা দেখতেছি। আশা করি তারেক সাহেবের একটু হুঁশ আসবে, একটু মনোযোগ দিবেন এসব দিকে। থ্যাংক ইউ।